Assalamu alaikum, my dear friend. My name is Shaeidur Rahaman. Welcome back to Creative English Academy. Dear friends, আমরা যখনই যেই বিষয়টা আলোচনা করব মনে রাখতে হবে সেই বিষয় চর্চাটা এমনভাবে করতে হবে যাতে আপনি চাইলেও সারা জীবনেও এই টপিকটা নিয়ে আর কোনো কনফিউশনে না পড়েন এবং টপিকটা না ভুলে যান। শুধু তাই নয়, যাতে আরেকজনকেও শেখানোর একটা অ্যাবিলিটি আপনার মধ্যে তৈরি হয়। সো ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসে ঠিক এমন একটা প্রসেসই আমি শেয়ার করতে চাচ্ছি ডু ভার্বের ব্যবহার নিয়ে। আপনি চাইলেও এরপরে কখনোই ডু ভার্বের ব্যবহারকে ভুলতে পারবেন না। সো ডিয়ার ভিউয়ার্স, অসাধারণ এই ক্লাসটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ক্লাস সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট সেকশন ব্যবহার করুন। উইদাউট এনি ডিলে, লেটস গেট স্টার্টেড দ্য ওয়ান্ডারফুল ক্লাস অ্যাবাউট ডু, ডাজ, ডিড ইন ইংলিশ। বন্ধুরা, এখানে যে প্রথম সেন্টেন্সটা আমি লিখেছি, হ্যাঁ, আই প্লে ক্রিকেট, আমরা সবাই জানি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। পরবর্তী যে বাক্যটা আমরা লিখছি, হি গোজ টু স্কুল, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? আবার পরবর্তী যে বাক্যটা দেখা যাচ্ছে, রাতুল ইজ আ টিচার, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ এই তিনটা সেন্টেন্সই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এই তিনটা সেন্টেন্সে একটা কমন জিনিস রয়েছে। কমন জিনিসটা কি একটু লক্ষ্য করে দেখুন। এখানে আইটা হচ্ছে গিয়ে সাবজেক্ট, এই প্লেটা হচ্ছে গিয়ে ভার্ব এবং এই ক্রিকেটটা হচ্ছে গিয়ে অবজেক্ট। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে হবে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের বেস্ট ফর্ম হবে, তারপর অবজেক্ট হবে। দ্বিতীয় বাক্যতে এই ঘটনাই ঘটেছে। হিটা হচ্ছে গিয়ে সাবজেক্ট, গোসটা হচ্ছে গিয়ে ভার্ব এবং টু স্কুলটা হচ্ছে গিয়ে অবজেক্ট বা অতিরিক্ত অংশ। আবার থার্ড বাক্যে রাতুল ইজ আ টিচার, একই রকমের ঘটনা, কিন্তু রাতুল এখানে সাবজেক্ট, ইজটা ভার্ব, আর টিচার এখানে নাউন, তাই না? অর্থাৎ এই তিনটা বাক্যের ভিতরেই কিন্তু একটা ভার্ব, এই বাক্যের জন্য প্লে ভার্ব, এই বাক্যের জন্য গোজ ভার্ব এবং এই থার্ড বাক্যের জন্য ইজ ভার্ব। ঠিক আছে? তো এই ধরনের প্রেজেন্ট ইনডিফিনাইট বাক্যগুলোতে সব সময় ভার্ব একটা থাকে। সব সময় ভার্ব কয়টা থাকে? একটা থাকে। আবার পাস্ট ইনডিফিনাইট টেন্সেও কিন্তু ভার্ব একটা থাকে। যেমন লক্ষ্য করে দেখুন, আমি যদি বলতাম আমি ক্রিকেট খেলেছিলাম, তখন সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হতো। যেমন আমি যদি বলতাম আই প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম, অতীতকালে এই কাজটা ঘটেছিল। এই বাক্যটাতে কি লক্ষ্য করা যাচ্ছে? ভার্ব কিন্তু একটা, প্লে, তাই না? কিন্তু ভার্বের পাস্ট ফর্ম হয়েছে যেহেতু এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। আবার পরবর্তী বাক্যটা লক্ষ্য করি, মিলি ওয়াজ আ সিঙ্গার, মিলি একজন গায়িকা ছিলেন, অতীতকালে ছিলেন, এখন হয়তো বা নেই। এই বাক্যের ভিতরেও ভার্ব কিন্তু একটা। তাহলে এই যে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনাইট সেন্টেন্স এবং পাস্ট ইনডিফিনাইট, এগুলোর কমন যে বিষয়টা সেটা কি? সেই জিনিসটা হচ্ছে প্রতিটা বাক্যের ভিতরেই ভার্ব কিন্তু অনলি একটা, মাত্র একটা ভার্ব, দুটো ভার্ব কিন্তু নেই, তাই না? একটা ভার্ব। তাহলে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট বাক্যগুলোতে একটা ভার্ব থাকে, এজন্য এই বাক্যগুলোকে নেগেটিভ করার সময় এবং ইন্টারোগেটিভ করার সময় আমাদেরকে ডু নট আনতে হয়। যেমন ধরুন, আমি যদি আই প্লে ক্রিকেটকে নেগেটিভ করি, তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা কি লিখতে পারবো আই প্লে নট ক্রিকেট? এটা কি লেখা যাবে? এটা লেখা যাবে না, নিঃসন্দেহে এই বাক্যটা ভুল। কেন ভুল? কারণ আমরা জানি কখনো ভার্বের সাথে, মূল ভার্বের সাথে কখনো নট যুক্ত করে নেগেটিভ সেন্স দেওয়া যায় না। আমরা কখনো লিখতে পারবো না আই প্লে নট ক্রিকেট। তাহলে আপনি যেহেতু এখানে নট লিখতে পারবেন না, তাহলে আপনি যে ক্রিকেট খেলতে পারেন না, এই বাক্যটাকে আপনি কিভাবে লিখবেন? এই নেগেটিভ সেন্স কিভাবে দিবেন? সবসময় মনে রাখবেন, নট কখনো বাক্যে একা বসে না, সব সময় কোনো একটা ভার্বের সাথে বসে। তাহলে আই প্লে ক্রিকেট, এই বাক্যটাকে নেগেটিভ করতে হলে আমাকে ডু আনতে হবে। আমাকে লিখতে হবে আই ডু নট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি না। দেখেন এখন কিন্তু ভার্ব দুটো হয়ে গেছে, একটা হচ্ছে ডু আর একটা হলো প্লে। এই জন্য এই ডুটা এখানে সাহায্যকারী ভার্ব। কারণ যখন বাক্যের ভিতরে দুটো ভার্ব থাকে, তখন প্রথম ভার্বটা সাহায্যকারী ভার্ব হয় এবং দ্বিতীয় ভার্বটা মেইন ভার্ব হয়। তাহলে এখানে প্লেটা হচ্ছে মেইন ভার্ব, ডুটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। আজকে কিন্তু ডু ভার্বকে এরকম সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব। এবার সেকেন্ড বাক্যটা একটু লক্ষ্য করে দেখুন, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট বাক্য। কিন্তু এই যে আই প্লে ক্রিকেট এবং হি গোজ টু স্কুল, দুইটার ভিতরে একটু তফাৎ রয়েছে। আমরা প্রথম বাক্যতে প্লের সাথে এস দেই নাই, কিন্তু দ্বিতীয় বাক্যতে আমরা গো এর সাথে ইএস দিয়েছি। কেন দিলাম এটা? কারণ হচ্ছে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয়। এই জন্য আমরা গো এর সাথে ইএস যুক্ত করে বাক্যটাকে তৈরি করেছি, হি গোজ টু স্কুল। তাহলে এখন আমরা বাক্যটাকে নেগেটিভ করব। তো নেগেটিভ করতে গেলে কি আমরা হি এর সাথে ডু নট লিখতে পারবো? আমরা হি এর সাথে ডু নট লিখতে পারবো না। কেন ডু নট লিখতে পারবো না? কারণ হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে আমাকে ডাজ লিখতে হবে। আমাকে লিখতে হবে হি ডাজ নট গো টু স্কুল। ঠিক আছে, হি ডাজ নট গো টু স্কুল। আচ্ছা, তাহলে এটা কিন্তু নেগেটিভ হয়ে গেল, সে স্কুলে যায় না। কিন্তু একটা বিষয় কিন্তু এখানে লক্ষণীয়, একটু লক্ষ্য করে দেখুন ভালোভাবে।
আমি এই বাক্যটাতে ডাজ দেওয়ার কারণে এখানে কিন্তু গো এর সাথে আর ইএস হয় নাই। কেন গো এর সাথে আমি ইএস দেই নাই, এটা একটা কারণ রয়েছে। যদি কোনো সেন্টেন্সের ভিতরে এই যে ডু বা ডাজ চলে আসে, তাহলে সব সময় মূল ভার্বের বেস্ট ফর্ম হবে। কখনো মূল ভার্বের সাথে তখন এস অথবা ইএস যুক্ত করা যাবে না। আমি এখানে যেহেতু ডাজ লিখেছি, আমি এখানে গো এর সাথে ইএস কে কোনো অবস্থাতেই যুক্ত করতে পারবো না, তাহলে বাক্যটা ভুল হয়ে যাবে। এটা আমাদের স্ট্রাকচারকে মানে রং ধরা হবে বা ভুল ধরা হবে। তাহলে হি ডাজ নট গো টু স্কুল বাক্যটা এখন নেগেটিভ হয়ে গেল। আবার পরের বাক্যটা লক্ষ্য করে দেখুন, হি ইজ আ টিচার। অনেকে মনে করবেন এই বাক্যটা তো কন্টিনিউয়াস, কারণ আপনারা জানেন এম ইজ আর ওয়াজ ওয়ার সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। যেমন ধরুন আমি যদি লিখি আমি ক্রিকেট খেলতেছি, তাহলে আমরা কি লিখবো? আম প্লেইং ক্রিকেট, প্লেইং ক্রিকেট, আমি এটা লিখবো, তাই না? আই এম প্লেইং ক্রিকেট এটা লিখবো। লক্ষ্য করে দেখুন আম প্লেইং ক্রিকেট এই বাক্যটার ভিতরে দুটো ভার্ব, এম একটা ভার্ব, প্লেইং এটা একটা ভার্ব, তাই না? তো এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নয়, এটা কি টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নয়, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ কেন কন্টিনিউয়াস টেন্স? কারণ মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং ভার্ব এখানে দুটো। তাহলে অনেকে প্রশ্ন করতে পারেন, স্যার এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে এটা কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো না? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হওয়ার কারণ হচ্ছে, লক্ষ্য করে দেখুন এখানে ভার্ব কিন্তু শুধুমাত্র ইজ, ইজ ছাড়া এই বাক্যের ভিতরে আর কোনো ভার্ব নেই, আর অন্য কোনো ভার্ব নেই। যেহেতু ইজটা এখানে একটা মাত্র ফিনাইট ভার্ব, তাহলে এখানে ইজ এই ইজ যুক্ত বা সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হিসেবে ধরবো। ওই যে অনেকটা আমরা হ্যাভ ভার্বের ক্লাসে যেটা শিখছিলাম, আমরা হ্যাভ ভার্বের ক্লাসে কি শিখছিলাম? যে শিখেছিলাম আই হ্যাভ আ কার, আই হ্যাভ আ কার, আমার একটা কি আছে? গাড়ি আছে। এটা কি পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স? এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট ছিল না, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট ছিল। কেন ইনডিফিনাইট ছিল? কারণ এই হ্যাভটা ছাড়া এই বাক্যে আর কোনো ভার্ব নাই। তাহলে এই বাক্যটাকে আপনারা যখন নেগেটিভ করেছেন তখন কিন্তু ডু নট আনছেন। কি লিখছেন আপনারা? আই ডু নট। কি লিখেছিলেন? আই ডু নট হ্যাভ আ কার লিখছিলেন। আপনাদের অবশ্যই এটা মনে আছে, আই ডু নট হ্যাভ আ কার লিখছিলেন, ঠিক আছে? এটা লিখতে হয়েছিল, তাই না? তো এখন তাহলে আমরা এই বাক্যটাকে নেগেটিভ করব। এই যে হি ইজ আ টিচার, এটাকে যদি নেগেটিভ করি তাহলে কি হবে? বন্ধুরা, এটাকে নেগেটিভ করার জন্য আমাদেরকে ডু নট ডাজ নট কে আনতে হবে না। কেন আনতে হবে না? আমরা এটাকে নেগেটিভ করার জন্য শুধুমাত্র ইজ এর সাথে নট দিয়ে দেবো। এটা একটু ডিফারেন্ট। আমাকে লিখতে হবে রাতুল, রাতুল ইজ নট, এটার সাথে আমরা কি দিয়ে দেবো? ইজ নট আ টিচার, CH টিচার। এই বাক্যটা কিন্তু নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে? বাক্যটা নেগেটিভ হয়ে গেছে। আমাদের এখানে ডু নট ডাজ নট আনার প্রয়োজন নেই। আপনাদের সবসময় মনে রাখতে হবে বাক্যের ভিতরে যদি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে, তাহলে নেগেটিভ করার জন্য তখন আর ডু ডাজ ডিড আনার প্রয়োজন নেই। তখন আমরা ওই ইজ, এম ইজ আর ওয়াজ ওয়ার এদের সাথেই নট যুক্ত করে বাক্যটাকে নেগেটিভ করতে পারবো। তাহলে এই পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হতো? পাস্ট টেন্সের ক্ষেত্রে আপনার পাস্ট টেন্সের ক্ষেত্রে আই প্লেড ক্রিকেট, এটাকে আমরা নেগেটিভ করার সময় আমরা এখানে কি আনতাম? আই ডিড নট, আই ডিড নট আনতাম। কারণ এখানেও প্লে ছাড়া কিন্তু অন্য কোনো ভার্ব নেই এবং এরপর আমাকে প্লে লিখতে হতো। আমরা কিন্তু প্লেটা লিখতে পারবো না। আই ডিড নট প্লে ক্রিকেট এটা লিখবো। কি লিখবো? CKET, আই ডিড নট প্লে ক্রিকেট। অনেকে এখন ভাবতেছেন যে প্লেটা কেন প্রেজেন্ট টেন্সে হলো? ওই যে বললাম, যদি ডু ডিড ডাজ চলে আসে তখন অবশ্যই কি করতে হবে? মূল ভার্বের বেস্ট ফর্ম হবে এবং তার সাথে অন্য কিছুই যুক্ত করা যাবে না, ঠিক আছে? তো এটা ক্লিয়ারলি ডিটেলস আমরা জানবো পরে, আমরা PDF থেকে ডিটেলস জানবো। তো নেক্সট বাক্যটাও দেখি, মিলি ওয়াজ এ সিঙ্গার, মিলি একজন গায়িকা ছিলেন। লক্ষ্য করে দেখুন এখানেও কিন্তু ওয়াজ ছাড়া অন্য কোনো ভার্ব নেই। তাহলে এই বাক্যটাকে নেগেটিভ করার সময় আপনি কি করবেন? নেগেটিভ করতে হলে আপনাকে কি করতে হবে? জাস্ট এই ওয়াজ এর সাথে নট দিয়ে দিতে হবে। ওয়াজ নট, ওয়াজ নট আ সিঙ্গার, ওয়াজ নট আ সিঙ্গার, তাহলেই কিন্তু বাক্যটা নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? এই বিষয়টা হচ্ছে কমন থিং। আমি প্রথমে এই কমন বিষয়টা আপনাদেরকে এই জন্য দেখালাম, যখন আমি মূল আলোচনাতে চলে আসবো তখন যেন আপনাদের কোনো সমস্যা না হয়, বিষয়টা যেন অনেকটা ক্লিয়ার হয়ে যায়। ওই যে অনেকে আপনারা বলেন যে স্যার আই হ্যাভ নট আ কার, কেন হবে না? ওই যে এখানে হ্যাভটা একটা ভার্ব, এই জন্য হবে না। শুধুমাত্র এমএস আর ওয়াজ ওয়ার থাকলে তার সাথে নট আমরা যুক্ত করতে পারবো, হ্যাভের সাথে কিন্তু করা যাবে না একা থাকলে। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। ওকে, আশা করি আপনারা সবাই পিডিএফটা দেখতে পাচ্ছেন। আমরা আজকে শিখবো ডু ডিড ডাজ এর সকল ব্যবহার, সকল একেবারে মেইন ভার্ব হিসেবে। আমি গত ক্লাসে হ্যাভ ভার্বের আলোচনাতেও কিন্তু আপনাদেরকে বলেছিলাম এই হ্যাভ ভার্ব কখনো বাক্যের ভিতরে সাহায্যকারী ভার্বের স্থানও দখল করে, আবার কখনো বাক্যের ভিতরে মেইন ভার্বের স্থানও দখল করে। একই রকম ভাবে এই ডু ভার্বটাও কিন্তু কখনো বাক্যের ভিতরে সাহায্যকারী ভার্বের স্থানও দখল করে এবং কখনো মেইন ভার্বের স্থানও দখল করে। আপনাদের জাস্ট মনে রাখতে হবে
কোন পরিস্থিতিতে সেটা সাহায্যকারী ভার্বের কাজ করে এবং কোন পরিস্থিতিতে সেটা মেইন ভার্বের কাজ করে। তো the word do appears a lot in English. This is because it can be a verb to do. তো এটা একই সাথে টু ডু ভার্ব হিসেবে কাজ করে, আবার কি করে মেইন ভার্ব হিসেবে কাজ করে। তো আমরা প্রথমে অ্যাজ এ মেইন ভার্ব হিসেবে এর ব্যবহারটা দেখব। অ্যাজ এ মেইন ভার্ব হিসেবে ডু এর তিনটা ফরম্যাট হয়ে থাকবে। একটা হচ্ছে ডু ডাজ প্রেজেন্ট ফর্মে, পাস্ট ফর্মে থাকবে ডিড এবং পাস্ট পার্টিসিপল ফর্মে ডান থাকবে, অনেকটা গো ভার্বের মতো। যেমন আমরা গো এর পাস্ট ফর্ম কি লিখবো, গো এর পাস্ট ফর্ম আমরা লিখবো ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম কি লিখবো গন। ঠিক একই রকম ভাবে ডু ডাজ এর পাস্ট ফর্ম হবে ডিড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ডান। তাহলে প্রেজেন্ট টেন্সে হয় ডু এবং ডাজ, পাস্ট টেন্সে হবে ডিড এবং পাস্ট পার্টিসিপলে হবে ডান। এটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হলে, মেইন ভার্ব হিসেবেও ডু ভার্বকে ব্যবহার করা যায়। তাহলে প্রেজেন্ট টেন্সে টু ডু ভার্বকে মেইন ভার্ব হিসেবে আমরা প্রথমে ব্যবহার করি। চলুন, আমরা তো পার্সন জানি, পার্সন হচ্ছে তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এই যে দেখা যাচ্ছে আই, ইউ, উই, দে, এগুলো সব কি পার্সন? এগুলো সবাই হচ্ছে গিয়ে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তাহলে সাবজেক্ট যখন ফার্স্ট পার্সন হবে, সেকেন্ড পার্সন হবে এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বার হবে, তখন আমরা ডু কে ব্যবহার করব। আর সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, যেমন হি, শি, কোনো মানুষের নাম, কোনো বস্তুর নাম, এগুলোর ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? ডাজ কে ব্যবহার করতে হবে। চলুন তাহলে মেইন ভার্ব হিসেবে ডু এর কিছু ব্যবহার দেখি।